মাধ্যমিক 2026 আর কয়েকদিন পরে জীবন বিজ্ঞানের আজকের এই ছোট্ট ক্লাসটাতে আমরা জীবন বিজ্ঞানের যে কটা রোগ রয়েছে সেই রোগগুলোকে পড়বো। এবং কারণ এখান থেকে প্রশ্ন আসেই, কোনো না কোনো রোগ থেকে প্রশ্ন আসবেই। শুধুমাত্র আমরা যেগুলো বংশগতি সংক্রান্ত রোগ মানে জেনেটিক রোগ, যেহেতু সেখান থেকে অঙ্ক আসে, চেকার বোর্ড আসে, সেটাকে আমরা নেক্সট ক্লাসে পড়বো। বাট ওটা ছাড়া বাকি যতগুলো রোগ রয়েছে সেই সমস্ত রোগগুলোকে আজকে আমরা পড়বো। তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করি। তো প্রথম যে রোগটাতে আসছি, এবং এখানে একজন ছবি রেখেছি, অনেকে চেনে অনেকে চেনে না। এনার নাম হচ্ছে পিটার ডিঙ্কলেজ। বিশ্ব মাপের অভিনেতা, বিশ্ব বরেণ্য অভিনেতা। আমি জানি না তোরা যারা বাংলার অভিনয় দেখিস তোরা ধারণাই করতে পারবি না ইনি কত বড় মাপের অভিনেতা, এবং অভিনয় কাকে বলে সেটা যদি তুই জানতে চাস, বুঝতে চাস, তাহলে তোকে এনার অভিনয় দেখতে হবে। এবং উনি হাতে এমি অ্যাওয়ার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো যাই হোক, ওনার একটা রোগ রয়েছে। সেই রোগটা কি? রোগটার নাম হচ্ছে বামনত্ব। সেই রোগটার নাম হচ্ছে বামনত্ব। বামনত্ব, যাকে আমরা ইংরাজিতে বলি ডোয়ার্ফ বা ডোয়ার্ফিজম। তো বামনত্ব মানে সোজা কথায় যাদের হাইট মানে যাদের বৃদ্ধি বেশি হয়নি, অর্থাৎ যাদের বৃদ্ধি কম এবং যাদের উচ্চতা কম। এবং স্বাভাবিকভাবে যদি উচ্চতা কম হয়, যদি ছোট মানুষ হয়, তাহলে তার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তাদের সাইজও কম হবে, অর্থাৎ এদের বৃদ্ধি এবং উচ্চতা কম। তাহলে এইটা যাদের বামনত্ব রয়েছে তাদের এইটা কম থাকে, মানে হাইট কম হয়, বৃদ্ধি কম হয়। প্রশ্ন হচ্ছে কেন? বহু কারণে হয়, যেটা তোদের অনেকেরই ধারণা নেই। বামনত্বর যদি কারণ বলতে বলিস, আমার এমডির ফাইনাল পরীক্ষায় একটা 10 নম্বরের প্রশ্ন এসেছিল যে বামনত্ব সম্পর্কে আমাকে লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন ছিল জাস্ট বামনত্ব। তো আমি মোট 25খানা কারণ লিখেছিলাম যে কারণে একটা মানুষের বামনত্ব হতে পারে, অর্থাৎ তার হাইট কম হতে পারে। কিন্তু 25টা কারণ তোদেরকে জানতে হবে না, তোরা যখন ডাক্তার হবি তখন তোরা পড়বি যে 25টা কারণ কি কি যার জন্য একটা মানুষের হাইট কম হতে পারে। বাট তোদের লেভেলে, এই মাধ্যমিকের লেভেলে, একটা কারণই তোদেরকে পড়তে হবে যে কারণটার জন্য বামনত্ব হয়। সেই কারণটা কি? যেটা তোরা পড়েছিস, যে আমাদের বৃদ্ধি, আমাদের যে গ্রোথ, সেটা কে করে? সেটা একটা হরমোন করে যার নাম হচ্ছে গ্রোথ হরমোন। তার নাম কি? গ্রোথ হরমোন, যেটাকে আমরা শর্ট ফর্মে কি বলি? জিএইচ। তো এই গ্রোথ হরমোন কোথা থেকে তৈরি হয়, এটা একটা প্রশ্ন। এই গ্রোথ হরমোন তৈরি হয় অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি থেকে তৈরি হয়। তো যদি এই গ্রোথ হরমোন আমাদের কি করে? বৃদ্ধি করে। তো যদি কোনো একটা কারণে কোনো একটা সমস্যা হলো এবং এই গ্রোথ হরমোন কম তৈরি হলো, তাহলেই আমাদের বৃদ্ধি কম হবে এবং আমরা এই রোগটায় ভুগবো। কিন্তু আমি আবারও বলছি, এটা একটা কারণ, মানে গ্রোথ হরমোন কম তৈরি হওয়া, এটা একটা কারণ বামনত্বের। তার বাইরে জেনেটিক্যাল কারণ আছে, কিংবা বংশগত বিভিন্ন কারণ রয়েছে, অন্যান্য হরমোনের বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন ওষুধের এফেক্ট রয়েছে, নানাবিধ কারণ রয়েছে। তোদের কিচ্ছু জানতে হবে না, তোরা শুধু মাথায় রাখবি যে গ্রোথ হরমোন যদি কারোর কম তৈরি হয় তাহলে সেই রোগটাতে ভুগবে। আমি এই ছবিটা কেন নিলাম? এইটা বোঝানোর জন্য নিলাম যে যদি কারোর এই রোগটা হয়ও এবং সে যদি ভাবে যে আমার সমাজে কোনো দাম নেই, আমাকে সবাই খুব খিল্লি করছে, তাহলে সে ওইটাই ভাবতে পারে। অথবা সে আর একটা পিটার ডিঙ্কলেজ হতে পারে, যার হাতে একটা এমি অ্যাওয়ার্ড থাকবে এবং যে পৃথিবীকে দেখিয়ে দেবে যে কোনো রোগী কোনোভাবে কাউকে আটকাতে পারে না। তোরা স্টিফেন হকিন্সের নাম শুনেছিস কিনা জানি না, যিনি দুরারোগ্য এএলএস রোগে আক্রান্ত ছিলেন। ওনার হাত পা, কথা বলা, কোনো রকম মুভমেন্ট ছিল না, শুধু একটু আঙুল টাঙুল হয়তো নড়তো, তাও হয়তো শেষের দিকে নড়তো না। ওই অবস্থাতে বসে, একটা হুইল চেয়ারে বসে উনি পৃথিবী জয় করেছিলেন। তো তোরা মাধ্যমিক নিয়ে এত চাপ নিস, ভাবিস কি হবে, এইটাই পারছি না, এই ইতিহাসের সাল মুখস্থ করতে পারছি না। তাহলে ভাব, একটা মানুষ যে ছোট থেকে বেঁটে, এবং আমাদের সমাজে বেঁটে মোটা কালো এদেরকে নিয়ে খিল্লি করা হয়, সেইখান থেকে উঠে এসে ওনার হাতে সর্বোচ্চ পুরস্কার দাঁড়িয়ে রয়েছে। ওনার ওনার অভিনয় দেখে তোদের বোঝা উচিত যে অভিনয় কাকে বলে। তো যাই হোক, রোগ কোনো প্রতিবন্ধকতা নয় যদি তোর মধ্যে প্যাশন এবং ইচ্ছা ঠিক থাকে। দ্বিতীয় যে রোগটাতে আমি আসি, নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, যাকে বাংলাতে দেখবি বহুমূত্র বলা আছে। বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস। এবার অ্যাকচুয়ালি এটাতে লোকের একটু গুলিয়ে ফেলে। কেন গুলিয়ে ফেলে? কারণ ডায়াবেটিস এই কথাটা শুনলেই লোকের মনে হয় রক্তে শর্করা মানে চিনি বেড়ে গেছে, বাট সেটা অন্য ডায়াবেটিস। এইটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ব্যাপারটা কি? ব্যাপারটা কি হচ্ছে, এই রোগটাতে কি হয়? এই রোগটাতে একজনের নর্মালি সারাদিনে আমাদের যা মূত্র তৈরি হয়, টয়লেট তৈরি হয়, তার থেকে বেশি টয়লেট তৈরি হচ্ছে। অর্থাৎ নর্মালি একটা মানুষের, আমাদের যদি দিনে 1 থেকে 1.5 লিটার আমাদের
ইউরিন তৈরি হয়, মূত্র তৈরি হয়, তাহলে দিনে হয়তো আমি 3-4 বার টয়লেটে যাই এবং এক একবারে গিয়ে আমি হয়তো 300 ml করে টয়লেট করি, তাহলে 4 বারে 1200 ml আমি টয়লেট করলাম। কিন্তু যে এই রোগটাতে আক্রান্ত হবে তার হয়তো 5000-6000 ml টয়লেট তৈরি হবে। তার মানে স্বাভাবিকভাবে সে অনেক বেশি বার টয়লেটে যাবে, বারবার টয়লেটে যাবে, মানে সে টয়লেট করে এলো, যেই টয়লেট করে এলো ব্লাডার খালি হয়ে গেল, তার জল তেষ্টা পেলো, সে জল খেলো, যেই জল খেলো আবার ভরে গেল, আবার টয়লেটে গেল। অর্থাৎ এই রোগে বারবার টয়লেটে যাবে, যেটাকে আমরা বহুমূত্র বলছি। বহুমূত্র মানে যেটাকে ইংরেজিতে বলা হয় পলিইউরিয়া, বারবার টয়লেটে যাবে। এবং যখনই বারবার টয়লেটে যাবে, টয়লেট করে ফেলার পরই জল তেষ্টা পাবে, তো জল খাবে বারবার, আবার টয়লেটে যাবে, তো বারবার জল খাওয়াকে আমরা পলিডিপসিয়া বলি। তাহলে এই রোগে দুটো ক্লাসিক্যাল সিমটম হবে, অর্থাৎ বারবার টয়লেটে যাবে এবং বারবার জল খাবে, কারণ এদের তৃষ্ণাটা বেড়ে যাবে। প্রশ্ন হচ্ছে কেন এটা হলো? তার কারণ যখন এই রক্ত থেকেই তো মূত্র তৈরি হয়, এই রক্ত থেকেই তো মূত্র তৈরি হয়, এই রক্ত থেকেই মূত্র তৈরি হয়। এইবার রক্ত থেকে যখন মূত্র তৈরি হয় তখন অ্যাকচুয়ালি হওয়ার কত অনেকটা মূত্র তৈরি হতে পারতো আমাদের, মানে প্রচুর রক্ত আসে, মানে এই গোটা ঘটনাটা কিসের মধ্যে হচ্ছে, মানে রক্ত থেকে মূত্র তৈরি কোথায় হয়? কিডনির মধ্যে হয়, বৃক্কর মধ্যে হয়। তাহলে এই ঘটনাটা বৃক্কর মধ্যে হচ্ছে। এবার এই যে রক্ত থেকে যখন মূত্র তৈরি হচ্ছে, তখন কিডনি কিন্তু, বৃক্ক কিন্তু দিনে অনেকটা জল নেয় অ্যাকচুয়ালি, মানে অবাক হয়ে যাবে, দিনে প্রায় 180 লিটার জল নেয় মূত্র তৈরি করার জন্য। কিন্তু 180 লিটার কি আমরা মূত্র তৈরি করি? না, আমরা 1 থেকে 1.5 লিটার মাত্র তৈরি করি। তাহলে বাকিটা ফেরত চলে যায় আবার রক্তে। মোদ্দা কথা হচ্ছে মূত্র থেকে, মানে মূত্র যতটা হওয়ার কথা ছিল, যদি আমি মানে কিডনিকে যদি বলা হতো তুমি যা ইচ্ছা করো, তাহলে দিনে আমাদের 180 লিটার মূত্র তৈরি হতো, আমরা মরেই যেতাম যদি 180 লিটার জল আমার শরীর থেকে বেরিয়ে যেত। কিন্তু সেটা হয় না, এবং এই যে অতিরিক্ত যে জল, সেই অতিরিক্ত জলটা আবার রক্তে ফেরত যায়, এইটাকে বলা হয় পুনঃশোষণ। এইটাকে বলা হয় পুনঃশোষণ, অর্থাৎ জলের পুনঃশোষণ হয় বৃক্কের মধ্যে, কিডনির মধ্যে জলের পুনঃশোষণ হয়। অর্থাৎ এটা যদি না হতো তাহলে আমরা প্রচুর টয়লেট করতাম, সারাদিনে 180 লিটার টয়লেট করতাম। কিন্তু যেহেতু জলের পুনঃশোষণ হয়, সেই জন্য আমরা মাত্র 1 থেকে 1.5 লিটার টয়লেট করি। এই জলের পুনঃশোষণটা কে করায়? অনেক কেউ করায়, তবে তার মধ্যে একজন হচ্ছে একটা হরমোন, যার নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কি নামে? এর নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা তার মানে কি করায়? এই হরমোনটা যে অতিরিক্ত জল যেটা মূত্রের সঙ্গে বেরিয়ে যাচ্ছিল, সেই অতিরিক্ত জলটাকে রক্তে ফেরত পাঠায়, এই হরমোনটা এটা করে। এবং এই হরমোনটা কোথা থেকে তৈরি হয়, এটা প্রশ্ন। এই হরমোনটা তৈরি হয় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়, এবং হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে এটা জমা থাকে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। এটা জমা থাকে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। তাই দুটোই প্রশ্ন, এটা তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে। জমা থাকে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। এবং এরা কি করে? এরা অতিরিক্ত জলটাকে আবার রক্তে ফেরত পাঠিয়ে দেয়। তো কোনো কারণে যদি এই এডিএইচ হরমোনটা কম তৈরি হয়, মানে আমি বলছি না তৈরি হচ্ছে, আমি বলছি কম তৈরি হয়, যদি কোনো কারণে এডিএইচ হরমোনটা কম তৈরি হয়, তাহলে যতটা জলের পুনঃশোষণ হচ্ছিল ততটা হবে না। তার মানে অতিরিক্ত জল বেরোতে শুরু করবে, অর্থাৎ তোর মূত্রের পরিমাণ বেড়ে যাবে, তুই বারবার টয়লেটে যাবি, বারবার জল খাবি। এই রোগটাকেই ডায়াবেটিস ইনসিপিটাস বলে। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস মানে কি? মানে যেখানে লোকে বারবার টয়লেটে যাচ্ছে, বারবার তেষ্টা পাচ্ছে, বারবার জল খাচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ মূত্র বেশি তৈরি হচ্ছে। কেন মূত্র বেশি তৈরি হলো? কারণ যে হরমোনটা মূত্র থেকে জলকে রক্তে ফেরত পাঠিয়ে দিত, সেই হরমোনটা কম তৈরি হচ্ছে। সেই হরমোনটার কি নাম? এডিএইচ। অর্থাৎ এডিএইচ যদি কম তৈরি হয়, তাহলে জলের পুনঃশোষণ কমে যাচ্ছে, বেশিবার টয়লেট হচ্ছে। এবং এই হরমোনটা কোথায় তৈরি হয়? এই হরমোনটা তৈরি হয় হাইপোথ্যালামাসে, এবং এটা জমা থাকে, সাময়িকভাবে এটা জমা থাকে পশ্চাৎ পিটুইটারিতে। তাহলে এইটাই হচ্ছে আমার ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ। এরপরে যেটা আসি, একদম গলা ফোলা, ঠিক আছে,
গলার এই জায়গাটা ফুলে গেছে, তো এইখানে আমাদের একটা গ্ল্যান্ড থাকে, একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে যার নাম থাইরয়েড, এবং এইটা বেসিক্যালি থাইরয়েড গ্রন্থিটা ফুলে গেছে। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা গলগণ্ড বলি, এটাকে আমরা গলগণ্ড বা গয়টার বলি। তাহলে এখানে কি হয়েছে বেসিক্যালি? এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা ছিল, থাইরয়েড যে গ্রন্থিটা ছিল সেইটা আকারে বড় হয়ে গেছে, থাইরয়েড গ্ল্যান্ডের আকার বড় হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে কেন হলো? কেন হলো? দেখ, অনেক কারণে হতে পারে। আমি তোকে যদি খুব সহজভাবে বলি, তাহলে গয়টার দু রকম হতে পারে। এই যে তোর এই ধরনের গয়টাটা দেখছিস, যেখানে একটা ওভারঅল থাইরয়েড গ্ল্যান্ডটা পুরোটা ফুলে গেছে, একটা গোটা থাইরয়েড গ্ল্যান্ডটা পুরোটা ফুলে গেছে, এইটাকে আমরা বলি সিম্পল গয়টার। সিম্পল গয়টার। এবং সিম্পল গয়টার যদি আমাকে বলিস যে কেন হয়, তার একটা বড় কারণ, যখন থাইরয়েড হরমোন কম তৈরি হয়, অর্থাৎ যখনই থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন থাইরয়েড গ্ল্যান্ড চেষ্টা করে তার সাইজটাকে বাড়িয়ে যাতে ব্যালেন্স করা যায়। ঠিক আছে? কারণ আমি এটা পড়িয়েছি, এর মাধ্যমিকের আমার পুরনো লাইভ ক্লাস দেখলে পেয়ে যাবি যে এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে, এখান থেকে আমাদের থাইরয়েড হরমোন তৈরি হয় যার নাম হচ্ছে T3 কিংবা T4। এবং এটা কেন বেরোয়? কারণ এই যে অগ্র পিটুইটারি রয়েছে, সেইখান থেকে TSH বলে একটা হরমোন আসে, এবং সে এসে এই T3 T4 কে বার করে। কি হয়, যদি কোনো কারণে T3 T4 ধর কম তৈরি হচ্ছে, তার একটা পরিমাণটা কম তৈরি হচ্ছে, তখন TSH কি চেষ্টা করবে? TSH চেষ্টা করবে তার পরিমাণটাকে বাড়িয়ে সে বারবার এসে অতিরিক্ত পরিমাণে এই গ্ল্যান্ডটাকে হিট করবে, যাতে এইটা ব্যালেন্স হয়। তো এই বারবার যখন TSH এসে হিট করবে, তখন গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে, সেটাই হচ্ছে গয়টার। তাহলে সিম্পল গয়টারের কারণ কি? যদি কোনো কারণে এই T3 T4 কম তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েড। তো যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয়, সেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি। হাইপো মানে কম, কি কম তৈরি হচ্ছে? থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে। তাহলে হাইপোথাইরয়েড যদি হয়, তাহলে এই সিম্পল গয়টার হতে পারে। এবং কেন থাইরয়েড হরমোন কম তৈরি হবে? তার খুব কমন একটা কারণ হচ্ছে আয়োডিন যদি কম থাকে শরীরে। কারণ আয়োডিন দিয়েই এই হরমোনগুলো তৈরি হয়। তো যদি আয়োডিন কম থাকে, তাহলে এই হরমোন কম তৈরি হবে, আর এই হরমোন কম তৈরি হলে ওপর থেকে TSH এসে বারবার হিট করবে এবং গ্ল্যান্ডটাকে বড় করে দেবে। তো এটা একটা কারণ। এটা ছাড়াও আরো একটা কারণ রয়েছে, চাইলে মনে রাখতে পারিস, চাইলে নাও মনে রাখতে পারিস। সেটা হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস বলে একটা রোগ আছে। সেই রোগটা হলেও, সেই রোগটা হলেও সিম্পল গয়টার হয়। কিন্তু আবার উল্টোটাও হতে পারে, মানে যদি কোনো কারণে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তখনও কিন্তু গয়টার হতে পারে। সেইটাকে অ্যাকচুয়ালি আমরা টক্সিক গয়টার বলি। অর্থাৎ টক্সিক গয়টার হতে পারে যখন বেশি, মানে এখানে এই থাইরয়েডের মধ্যে একটা পার্টিকুলার জায়গা, সেই জায়গাটাতে একটা টিউমারের মতো হলো, এবং সেখান থেকে অতিরিক্ত তৈরি হচ্ছে, অতিরিক্ত থাইরয়েড। তো থাইরয়েড গ্ল্যান্ডের যদি একটা জায়গা এরকম ফুলে যায়, একটা ছোট্ট জায়গা যদি ফুলে যায়, সেটাও তো গয়টার। কারণ গয়টার মানে থাইরয়েড গ্ল্যান্ডের বড় হয়ে যাওয়া। সেটা পুরোটা ফুলুক আর একটা ছোট্ট জায়গা ফুলুক। তো যদি পুরোটা ফোলে, তাহলে তার মেন কারণ হচ্ছে এটা। আর যদি একটা ছোট্ট জায়গা ফোলে, তাহলে সেটা হচ্ছে টক্সিক গয়টার। যেটা থাইরয়েড যদি বেশি হয়, অর্থাৎ হাইপার থাইরয়েড যদি হয়, অর্থাৎ বেশি থাইরয়েড তৈরি হচ্ছে, সেখানে হয়। এবং হাইপার থাইরয়েড কোন রোগে, মানে কখন কোন রোগে থাইরয়েড হরমোন বেশি তৈরি হয়, সেই রোগটার নাম হচ্ছে গ্রেভস ডিজিজ। সেই রোগটার নাম হচ্ছে গ্রেভস ডিজিজ। ঠিক আছে? তো তোদেরকে কি মনে রাখতে হবে? তোদের মনে রাখতে হবে গয়টার বা গলগণ্ড জিনিসটা কি। গয়টার মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে। কেন থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেছে? তার সব থেকে সিম্পল কারণ হচ্ছে হাইপোথাইরয়েড, মানে থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে, সেই জন্য TSH এসে বারবার একে হিট করছে এবং এটাকে বড় করে দিচ্ছে। কিন্তু এখানে ইউনিফর্মলি, মানে সমানভাবে এটা বড় হয়। কিন্তু যদি পার্টিকুলার কোনো একটা জায়গা বড় হলো, তখনও সেটা গয়টার, কিন্তু সেটা হচ্ছে তখন টক্সিক গয়টার, অর্থাৎ হাইপার থাইরয়েড হয়েছে, যেটা গ্রেভস ডিজিজে হতে পারে। এই রোগটা আশা করা যায় দেখতেই পাচ্ছি ইনসুলিন লেখা রয়েছে, মানে অবভিয়াসলি আমি সেই রোগের কথা বলছি যে রোগে আমাকে ইনসুলিন দিতে হচ্ছে। ইনসুলিন কেন দিচ্ছি আমি বাইরে থেকে? কারণ আমার শরীরের ইনসুলিনটা কাজ করছে না। এবং ইনসুলিন কি করে? ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমায়। অর্থাৎ এই যে রোগটার কথা আমি বলছি, যেটাতে সারা পৃথিবী আক্রান্ত,
এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস বা যেটাকে মধুমেহ বলা হয়। মধু মানে রক্ত মধু হয়ে গেছে, মানে রক্তে চিনি ভরে গেছে, অর্থাৎ রক্তের মধ্যে চিনি মানে শর্করার পরিমাণ অনেক বেড়ে গেছে। কেন বাড়লো? কারণ রক্তে আমাকে বলি একটা হরমোন আছে, যে হরমোনটা তৈরি হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের বিটা কোষ, এবং বিটা কোষটা অগ্নাশয়ের কোথায় থাকে? অগ্নাশয়ের মধ্যে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জায়গা রয়েছে। অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জায়গা রয়েছে, তার মধ্যে একটা কোষ রয়েছে যার নাম বিটা। সেইখান থেকে একটা হরমোন তৈরি হয় যার নাম ইনসুলিন, এবং এই ইনসুলিন হরমোনটারই কাজ হচ্ছে রক্তে শর্করার পরিমাণকে কম করা। অর্থাৎ রক্তে শর্করার পরিমাণকে কে কম করে? ইনসুলিন কম করে। ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। কিন্তু যদি কোনো কারণে এই ইনসুলিন হরমোনটা তৈরি হচ্ছে না বা ইনসুলিন হরমোন কাজ করছে না, আমি কি বললাম? আইদার ইনসুলিন হরমোন নেই অথবা ইনসুলিন হরমোন কাজ করছে না। যদি এইটা হয় তাহলে কি হবে? ইনসুলিনের কাজ কি ছিল? রক্তে চিনির পরিমাণ কমানো, তাহলে রক্তে আর চিনির পরিমাণ কমবে না। অর্থাৎ যদি এইটা হয় তাহলে কি হবে? তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে, এবং রক্তে শর্করা বেড়ে গেলে সেই রোগটাকেই আমরা ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ বলি। এবার রক্তে যদি চিনির পরিমাণ বেড়ে যায় তাহলে অসুবিধাটা কি? অসুবিধা কি ভাই? রক্তে চিনির পরিমাণ বেড়ে গেল, রক্ত একটু মিষ্টি হয়ে গেল, তাতে রক্তের মধ্যে তো আর পিঁপড়ে ঢুকবে না, তাহলে আমার চাপটা কি? আমার চাপ হচ্ছে রক্তে যদি চিনির পরিমাণ বেড়ে যায়, সমস্যাটা কি? মানে মধুমেহ হলে সমস্যাটা কি? মধুমেহ কেন হলো? মধুমেহ কেন হলো? কারণ ইনসুলিন হরমোনটা কাজ করতে পারছে না, যার ফলে কি হয়েছে? রক্তে চিনি বেড়ে গেছে। এখন তাতে অসুবিধাটা কি? অসুবিধা কিছুই নেই, পিঁপড়ে আমার ভিতরে ঢুকছে না। অসুবিধাটা হচ্ছে রক্তে যদি চিনি বেড়ে যায়, সেই চিনি আমার হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং কিডনির ওপর যাবে, এবং কিডনির ওপর যখন চিনি যাবে, সেই কিডনির ক্ষতি করবে, হৃৎপিণ্ডের ক্ষতি করবে এবং মস্তিষ্কের ক্ষতি করবে। অর্থাৎ কিডনি ড্যামেজ করবে, হার্ট ড্যামেজ করবে এবং ব্রেন ড্যামেজ করবে। এই জন্যই দেখবি যাদের আমরা বলি না সুগার আছে, সুগার আছে মানে ডায়াবেটিস মেলাইটাসের কথা বলছি, তাদের কিডনি খারাপ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয় কিংবা ব্রেনের স্ট্রোক হয়। তো এইটা এই কারণেই হয়, কারণ চিনি গিয়ে এই জায়গাগুলোর ক্ষতি করে। এছাড়া আর কি হবে? চিনি যেহেতু রক্তে চিনি বেড়ে গেছে, আর রক্ত থেকে মূত্র তৈরি হয়, তাহলে মূত্র থেকেও চিনি বেরোতে শুরু করবে। তাহলে মূত্র থেকেও চিনি বেরোতে শুরু করবে, মূত্রেও চিনি পাবো আমি, যেটাকে আমি গ্লাইকোসুরিয়া বলি। তো মূত্রেও চিনি বেরোতে শুরু করবে, যেটাকে আমরা গ্লাইকোসুরিয়া বলি। এবং যখন মূত্র থেকে চিনি বেরোয়, সেই চিনিকে বার করার জন্য আরো বেশি জল বার করতে হয়, মানে মূত্রের পরিমাণটাও তখন বেড়ে যায়। কারণ শুধু চিনি যেহেতু বার করছি, তাই মূত্রের পরিমাণটাকেও আমাকে বাড়াতে হয়। সেই জন্য এই রোগটাতেও বহুমূত্র হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি লোকের কনফিউশন। লোকে ভাবে বহুমূত্র বোধহয় শুধু ডায়াবেটিস মেলাইটাসেই হয়, এই ইনসিপিটাসেই হয়। না, বহুমূত্র একটা রোগ, যেটাকে আমরা বলি পলিইউরিয়া, বারবার টয়লেটে যাচ্ছে, সেটা ডায়াবেটিস ইনসিপিটাসেও হয়, ডায়াবেটিস মেলাইটাসেও হয়। তুই দেখবি যাদের সুগার রয়েছে তারা বারবার টয়লেটে যায়, এই কারণেই যায় কারণ চিনি যেহেতু বেশি, সেই চিনিকে বার করার জন্য অতিরিক্ত জল বেরোয় এবং বারবার সে টয়লেটে যায়। তাহলে চারটে রোগ আশা করা যায় ক্লিয়ার হলো। প্রথম হচ্ছে বামনত্ব, যেটা গ্রোথ হরমোন কম। তারপরে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, যেখানে এডিএইচ হরমোন কম। তারপরে গলগণ্ড, যেখানে থাইরয়েড হরমোন কম। এবং ডায়াবেটিস মেলাইটাস, যেখানে ইনসুলিন কম। তাহলে আমি যদি একটা চার্ট বানাই, তাহলে তোদের এমসিকিউর জন্য মনে রাখার জন্য, বামনত্ব মানে কে কম? গ্রোথ হরমোন কম। ডায়াবেটিস ইনসিপিটাস কে কম? এডিএইচ কম। গলগণ্ড মানে গয়টার, গয়টার বলেছিলাম দু রকমের হয়, বাট সিম্পলি ভাবে বললে থাইরয়েড হরমোন কম, থাইরয়েড হরমোন যেটা ছিল সেটা কম। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল ডায়াবেটিস মেলাইটাস, যেখানে ইনসুলিন কম, যেখানে ইনসুলিন কম। তাহলে এই যে চারটে রোগ এবং চারটে রোগের চারটে হরমোন এখানে রইল। এইবার আশা করা যায় এই সিনেমাটা তোরা দেখেছিস, খুব বিখ্যাত সিনেমা, হেরাফেরি সিরিজের, হেরাফেরি, ফির হেরাফেরি। এবং এরকম হাই পাওয়ারের চশমা, চশমার কথা আসছে মানে তোরা বুঝে গেছিস আমি তিনটে রোগের কথা পড়াতে চলেছি। কি তিনটে রোগ? একটা রোগ হচ্ছে মায়োপিয়া,
একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে প্রেসবায়োপিয়া। কি ব্যাপার, মায়োপিয়াতে কি হয়? মায়োপিয়াতে কি হয়? মায়োপিয়াতে যেটা হয়, বেসিক্যালি মায়োপিয়াতে, আমি একদম এমসিকিউর জন্য বলছি, দূরের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায় না। কি দেখতে পায় না? দূরের জিনিস দেখতে পায় না। এক সেকেন্ড। তো দূরের জিনিস দেখতে পায় না, যেটা বললাম, মায়োপিয়াতে কি হয়, দূরের জিনিস দেখতে পায় না। কেন দূরের জিনিস দেখতে পায় না? তার কারণ, কেন দূরের জিনিস দেখতে পায় না, কারণ যেটা নর্মালি আমাদের যেটা চোখ, সেই চোখটা নর্মালের থেকে বড় হয়ে যায়, অর্থাৎ অক্ষিগোলকটা বড় হয়ে যায়। তো অক্ষিগোলকটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, তার ফলে তার ফলে যেটা হচ্ছে অক্ষিগোলক, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে অক্ষিগোলক বড় হয়ে যাচ্ছে। সমস্যাটা কি? অক্ষিগোলক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এর ফলে কি সমস্যা হচ্ছে? এর ফলে যে সমস্যা হচ্ছে, এই বড় হয়ে যাওয়ার ফলে দূর থেকে যেটা আসছিল সেইটা রেটিনার ওপর ফোকাস না করে তার আগেই ফোকাস করছে, মানে এখানে লেন্সটা রয়েছে, তার আগেই ফোকাসটা করছে, অর্থাৎ রেটিনার ওপর ফোকাসটা হচ্ছে না। আগে যেরকম ছিল, এখানে রেটিনা ছিল, এই লেন্স ছিল, এবং একদম এটা রেটিনার ওপরে ফোকাস করছিল, সেটা এখন রেটিনাতে ফোকাস না করে রেটিনার আগে ফোকাস করছে। তা বড় হওয়ার জন্য রেটিনার আগে ফোকাস করছে, এবং এটা হচ্ছে সমস্যা। এটাকে সলভ আমরা কি করে করলাম? আমরা অবতল লেন্স ব্যবহার করলাম, অর্থাৎ নেগেটিভ লেন্স ব্যবহার করলাম। অবতল লেন্স যদি আমি ব্যবহার করি, তাহলে অবতল লেন্স ব্যবহার করলে এইটা আবার এই জায়গাতে গিয়ে ফোকাস হয়ে যাবে। তাহলে মায়োপিয়ার কি মনে রাখতে হবে, যে মায়োপিয়াতে দূরের জিনিস দেখতে পাওয়া যায় না। কেন দূরের জিনিস দেখতে পাওয়া যায় না? কারণ চোখটা বড় হয়ে যায়, যার ফলে ফোকাসটা রেটিনার আগে হয়, ফোকাসটা রেটিনার আগে হয়, এবং সেটাকে সলভ করার জন্য আমরা অবতল বা মাইনাস লেন্সকে ইউজ করি। পরে একটা হাইপারমেট্রোপিয়া ঠিক উল্টো, অর্থাৎ এখানে কাছের জিনিস দেখা যায় না, এখানে কাছের জিনিস দেখতে পায় না, এখানে কাছের জিনিস দেখতে পায় না। আশা করি আমি রিভিশন করাচ্ছি, তাই আমি খুব ভালো করে লিখছি না, কারণ এগুলো তোরা সব জানি, শুধু একবার কুইক রিভিশন। তো এখানে কাছের জিনিস দেখতে পাই না হাইপারমেট্রোপিয়াতে, অর্থাৎ এখানে এটা কেন হয়? কারণ এখানে অক্ষিগোলক যেটা, সেটা অ্যাকচুয়ালি ছোট হয়ে যায়। এবার অক্ষিগোলক ছোট হয়ে গেলে কি হয়, আগে নর্মাল ছিল, তো কাছের জিনিস একদম এই লেন্সে পড়ে ফোকাস হচ্ছিল, এখানে তোদের বইতে আবার অদ্ভুত ছবি এঁকেছে, যাই হোক, ফোকাস হচ্ছিল। এবার যেহেতু এটা ছোট হয়ে গেছে এখন, তাই কাছের জিনিস আর লেন্সে পড়ে ফোকাসটা হচ্ছে রেটিনার পরে, রেটিনার পরে গিয়ে ফোকাস হচ্ছে। তাই এই ক্ষেত্রে আমাদেরকে যদি এই সমস্যাকে সলভ করতে হয়, তাহলে আমরা এখানে উত্তল লেন্স ব্যবহার করি, এখানে আমরা উত্তল বা পজিটিভ লেন্স ব্যবহার করি, এবং উত্তল বা পজিটিভ লেন্স ব্যবহার করলে এটা আবার ফোকাসটা আবার রেটিনার উপরে হয়। তাহলে মোদ্দা কথা হচ্ছে, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া পার্থক্য কি? মায়োপিয়াতে দূরের জিনিস দেখতে পাই না, যেটা বয়সের সাথে সাথে হয়, যত আমাদের বয়স বাড়ে আমরা দূরের জিনিস দেখতে পাই না। তাহলে মায়োপিয়া মানে যেটা বয়সের সাথে সাথে হয়, দূরের জিনিস দেখতে পাই না। কেন এটা হচ্ছে? কারণ আমাদের চোখটা আস্তে আস্তে বড় হয়ে যায়, এবং চোখটা বড় হওয়ার ফলে ফোকাসটা আগেই হয়ে যায়। সলভ করব কি করে? অবতল লেন্স ব্যবহার করব, নেগেটিভ লেন্স ব্যবহার করব। উল্টো দিকে হাইপারমেট্রোপিয়া মানে কি? যখন কাছের জিনিস দেখতে পাই না। কাছের জিনিস কেন দেখতে পাই না? কারণ অক্ষিগোলকটা ছোট হয়ে গেছে, ফোকাস হচ্ছে পিছনে। সলভ করব কি করে? উত্তল বা পজিটিভ লেন্স ব্যবহার করব। প্রেসবায়োপিয়া কি? এইটা অ্যাকচুয়ালি হাইপারমেট্রোপিয়ার মতোই ব্যাপার, কিন্তু পার্থক্য কি? সমস্যাটা অন্য। হাইপারমেট্রোপিয়াতেও আমরা কাছের জিনিস দেখতে পাই না, প্রেসবায়োপিয়াতেও আমরা কাছের জিনিস দেখতে পাই না। দুটো সেম, ব্যাপারটা সেম, মানে ফলাফলটা সেম, কাছের জিনিস দেখা যায় না, কিন্তু কারণটা আলাদা। কেন প্রেসবায়োপিয়া হয়? তার কারণ লেন্সটা খুব স্টিফ হয়ে যায়, এবং লেন্সকে যে পেশিগুলো ধরে রাখে তারাও আস্তে আস্তে শিথিল হয়ে যায়, অর্থাৎ সিলিয়ারি যে পেশিগুলো ছিল, সিলিয়ারি মাসেল যারা লেন্সকে ধরে রাখে, তারাও খুব শিথিল হয়ে যায়, তারাও খুব শিথিল হয়ে যাবে, যেটার ফলে কি হয়, লেন্স আর উপযোজন করতে পারেন, এবং যার ফলে কি হয়, কাছের জিনিস দেখতে পায় না। কিন্তু কেন? কারণ লেন্সটা শক্ত হয়ে গেছে এবং উপরের পেশিগুলোও শিথিল হয়ে গেছে, যার ফলে এখানেও কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। কিন্তু লেন্স কখন স্টিফ হবে, কখন পেশি শিথিল হয়ে যাবে? বয়সের সাথে সাথে। তাই এটা কিন্তু বেশি বয়সেই একমাত্র হয়, অর্থাৎ
হাইপারমেট্রোপিয়া আর প্রেসবায়োপিয়া দুটোতেই সমান সমস্যা, অর্থাৎ কাছের জিনিস দেখতে পাচ্ছি না। বাট হাইপারমেট্রোপিয়া একদম অল্প বয়স থেকে হতে পারে, এটা একটা অন্য সমস্যা যেখানে চোখটা ছোট হয়ে গেছে, এর সঙ্গে কোনো বয়সের সম্পর্ক নেই, এটা একদম জন্ম থেকে এই জিনিসটা হতে পারে, যে জন্ম থেকে চোখটা ছোট, যার জন্য কাছের জিনিস দেখতে পায় না, হাইপারমেট্রোপিয়া। বাট বয়সের সাথে সাথে যেহেতু লেন্সটা শক্ত হয়ে যায় এবং পেশিগুলো কাজ করে না, তাই তখন কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটাকে আমরা প্রেসবায়োপিয়া বলি। এবং প্রেসবায়োপিয়াতে আমরা কিন্তু কাছের জিনিস যখনই দেখতে অসুবিধা হবে আমরা উত্তল লেন্সকে ব্যবহার করব। কিন্তু একটা জিনিস খেয়াল কর, যদি তোদের একটু কমন সেন্স থাকে, যদি বয়স বাড়ে কারোর, তাহলে দেখ বয়স বাড়লে কি হয় বললাম, প্রেসবায়োপিয়া হয়। বয়স বাড়লে প্রেসবায়োপিয়া হয় বললাম, মানে কাছের জিনিস দেখতে পায় না, কারণ লেন্স শক্ত হয়ে যায়, এবং তখন আমরা প্লাস লেন্স ব্যবহার করি, উত্তল লেন্স ব্যবহার করি। আরে কি বললাম, বয়সের সাথে সাথে আমরা দূরের জিনিসও দেখতে পাই না, অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের মায়োপিয়াটা অটোমেটিক্যালি হয়, বয়সের সাথে সাথে আমাদের মায়োপিয়াটা অটোমেটিক্যালি হয়, এবং সেইটাকে কারেক্ট করতে হলে আমরা মাইনাস লেন্স ইউজ করি। মানে বয়স হয়ে গেলে আমরা দূরের জিনিসও দেখতে পাই না, কাছের জিনিসও দেখতে পাই না। দূরের জিনিস দেখতে পাই না কারণ আমাদের মায়োপিয়া ডেভেলপ করে যায়, আর কাছের জিনিস দেখতে পাই না কারণ প্রেসবায়োপিয়া ডেভেলপ করে যায়। সেই জন্য কিন্তু বয়স বেড়ে গেলে দেখবি বেশিরভাগ আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছে তারা কিন্তু বাইফোকাল লেন্স ব্যবহার করে, কারণ দুটোই লাগে, প্লাস মাইনাস দুটোই লাগে। এটা বুঝতে পারছিস যে লেন্সটা আর দেখা যাচ্ছে না, চোখের মধ্যে লেন্সটা এরকম সাদা হয়ে গেছে কেন? কারণ লেন্সের মধ্যে, চোখের যে লেন্সের মধ্যে প্রোটিন এমন ভাবে জমা হয়েছে যে লেন্স পুরো হেজি হয়ে গেছে, লেন্স পুরো হেজি হয়ে গেছে আর দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে। লেন্সটাই যদি এরকম হয়ে যায়, তা এখান থেকে তো আলো ঢুকতেই পারছে না, অস্পষ্ট ভাবে তুই দেখতে পাচ্ছিস, অর্থাৎ তোর দৃষ্টিশক্তি কমে গেছে, কারণ এখান থেকে আলো ঢুকতে পারছে না, এখানটা পুরো সাদা হয়ে গেছে। তো এই জিনিসটাকেই বলা হয় ছানি পড়া বা ক্যাটারাক্ট। কারণ এটাকে দেখতে তোর কি মনে হচ্ছে, ওই ছানার মতো লাগছে না, দুধ কেটে গেলে ছানার মতো ওরকম দেখতে লাগছে বলে ছানি বা ক্যাটারাক্ট বলা হয়। তো লেন্সটা এরকম হয়ে গেছে, লেন্সটা নষ্ট হয়ে গেছে বেসিক্যালি। তাহলে তোর কাছে কি উপায়? দেখ একটা উপায় আছে, তুই এটাকে শুধু সরিয়ে দে, তাতে লেন্স না থাকলেও সেটা তুই চশমা দিয়ে কারেক্ট করে নিতে পারবি। লেন্স কি করে, শুধুমাত্র রেটিনার উপর ফোকাস করে, এবার ধর লেন্সটা নেই, তুই বাইরের একটা লেন্স ব্যবহার করে সেটা ফোকাস করতে পারিস। মানে তোর একটা অপশন হচ্ছে তুই পুরো এই যে নষ্ট হয়ে যাওয়া লেন্সটাকে পুরো সরিয়ে দে, সেটা তো সরাতে হবে তোকে আগে। তাহলে অবভিয়াসলি আমরা লেন্সটাকে সরাই, কিভাবে সরাতে পারি? একটা হচ্ছে আমরা কেটে, চোখ কেটে এইটাকে বার করে আনতে পারি, যেটা আগেকার দিনে হতো, এখন আর করি না। এখন আমরা যেটা করি, আমরা ফেকো দিয়ে এটাকে গলিয়ে দিই, যেটাকে বলা হয় ফেকো ইমালসিফিকেশন। ফেকো ইমালসিফিকেশন অর্থাৎ এই লেন্সটাকে আমরা গলিয়ে দিই, অথবা আমরা লেজার দিয়ে এই লেন্সটাকে নষ্ট করে দিই, যেটাকে আমরা লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি বলি। লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি, আমরা অনেক সময় ফেমটোসেকেন্ড লেজার ইউজ করি, তাই এটাকে ফ্লেক্স বলা হয়। ফেমটোসেকেন্ড লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি বা ফেকো ইমালসিফিকেশন করে আমরা এই লেন্সটাকে বার করে দেবো, এবার তারপরে আমরা নতুন ভালো একটা লেন্স দেবো। তো এইটা করার পরে আমরা বাইরে থেকে নতুন একটা আইওএল বলি, ইন্ট্রা অকিউলার লেন্স আমরা প্রতিস্থাপন করি। ইন্ট্রা অকিউলার লেন্স আমরা প্রতিস্থাপন করি, অর্থাৎ যে লেন্সটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমরা ফেকো বা ফ্লেক্সের মাধ্যমে সরিয়ে দিয়ে নতুন একটা লেন্স, আইওএল মানে ইন্ট্রাঅকিউলার লেন্সকে আমরা প্রতিস্থাপন করি। তাহলে ছানি এটাও বয়সের সাথে পড়ে, এবং অবভিয়াসলি কেন বয়সের সাথে পড়ে, কারণ যত বয়স হয় বিভিন্ন কারণে, মানে দূষণ থেকে শুরু করে, স্মোকিং থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, বয়সের কারণে, এই সমস্ত কারণে আস্তে আস্তে লেন্সটা নষ্ট হয়ে যায়, লেন্সের মধ্যে ডিপোজিশন হয় এবং লেন্সটা সাদা হয়ে যায়, দৃষ্টিশক্তি কমে যাবে। তাই তোকে আগে এই লেন্সটাকে সরাতে হবে এবং নতুন লেন্সকে দিতে হবে। নতুন লেন্স যদি দিতে নাও পারিস তবুও তোর চলে যাবে, কারণ নতুন লেন্স যদি ভিতরে না ঢোকে বাইরে চশমা দিয়ে অ্যাডজাস্ট করবি। একটা বাচ্চা ছেলে ইনহেলার নিচ্ছে কেন? কারণ তার হাঁপানি হয়েছে, অর্থাৎ এই রোগটার নাম হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। কেন অ্যাজমা বা হাঁপানি হলো? তার কারণ বিভিন্ন জিনিসপত্র, যেরকম ধুলো, পরাগরেণু বা যে কোনো অ্যালার্জেন, মানে যে অ্যালার্জি যেটা ক্রিয়েট করে সেরকম জিনিসপত্র এই শ্বাসনালীতে আমাদের ঢুকছে, আমাদের যে শ্বাসনালী তাতে ঢুকছে, শ্বাসনালীর মধ্যে ঢুকে এই শ্বাসনালীর এখানে প্রদাহ তৈরি করছে, ইনফ্ল্যামেশন করছে, অর্থাৎ শ্বাসনালীর
প্রদাহ করছে, ইনফ্লামেশন করছে। এবং যখনই শ্বাসনালী প্রদাহ করছে, শ্বাসনালীটা ধরো এরকম এতটা জায়গা ছিল যেখান দিয়ে হাওয়া যাচ্ছিল, প্রদাহ হলে কি হয়, এটা সরু হয়ে যায়, এটা এরকম সরু হয়ে যায়, এটা এরকম সরু হয়ে যায়। যখনই সরু হয়ে যায় স্বাভাবিকভাবে হাওয়া কম ঢুকবে, এবং হাওয়া কম ঢোকার জন্য শ্বাসকষ্ট হবে, এবং সেই জন্য ইনহেলার নিচ্ছে, যাতে ইনহেলারটা নিলে এইটা আবার চওড়া হয়ে যায়, যাতে শ্বাসকষ্টটা কম হয়ে যায়। তো স্বাভাবিকভাবে কি হবে, শ্বাসকষ্ট হবে, কারণ শ্বাসনালীর প্রদাহ হয়েছে। এবং স্বাভাবিকভাবে যখন সরু জায়গার মধ্যে দিয়ে হাওয়া যায়, একটা সাঁই সাঁই করে আওয়াজ হবে, তো সেটাকে আমরা হুইজিং বলি, যেটাকে বাংলাতে বলা হয় সাঁই সাঁই করে একটা আওয়াজ হবে। তাহলে অ্যাজমা কেন হয়, ধুলো, পরাগরেণু বা হাবিজাবি যা ঘুরে বেড়াচ্ছে, অ্যারোসল, সেই সমস্ত কিছু আমাদের শ্বাসনালীর মধ্যে গিয়ে শ্বাসনালীর প্রদাহ করে, শ্বাসনালীটাকে সরু করে দেয়, যার ফলে হাওয়া কম ঢোকে এবং শ্বাসকষ্ট হয়, এবং তার সঙ্গে সাই সাই আওয়াজ হয়। এটাই হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এবং তার ট্রিটমেন্ট হচ্ছে এই যে ইনহেলার নিচ্ছে, ইনহেলার নিলে কি হবে, এই জায়গাটা চওড়া হয়ে যাবে, যাতে তার শ্বাস নিতে সুবিধা হবে। ফুসফুসটা এরকম ভাবে পাল্টে গেছে, কেন এরকম ভাবে পাল্টে গেছে, নিচে দেওয়া হয়েছে। স্মোকিং, সিগারেট স্মোকিং, এই স্মোকিং এর জন্য কি হয়েছে, এই সমস্ত যে ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল গুলো ছিল, ব্রঙ্কাই ব্রঙ্কিওল যা ছিল, এগুলো সমস্ত কিছুর ভয়ঙ্কর ভাবে ধ্বংস হয়েছে। এই সমস্ত কিছুর ভয়ঙ্কর ভাবে ইনফ্লামেশন বা প্রদাহ হয়েছে, এবং স্বাভাবিকভাবে তার জন্য কি হবে, এইটাকেই আমরা বলি ব্রঙ্কাইটিস। এবং যার ফলে কি হবে, স্বাভাবিকভাবে প্রচন্ড কাশবে, কাশির সঙ্গে সর্দি বেরোবে, এবং আস্তে আস্তে অবভিয়াসলি শ্বাসকষ্ট তো হবেই তার সঙ্গে, এবং সেখান থেকে এখানে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যাবে, এবং সেখান থেকে আলটিমেটলি নিউমোনিয়ার মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তাহলে সিগারেট স্মোকিং কি করছে, যত ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল, মানে শ্বাসনালীর মধ্যে যেগুলো ব্রঙ্কাস ব্রঙ্কিওল থাকে, তাদের এমন প্রদাহ করবে যে দেখতেই পাচ্ছিস ফুসফুসের কি অবস্থা। তাই আমি বলবো জীবনে সিগারেটটা যতদিন সম্ভব অ্যাভয়েড করা যায় তত ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আশা করা যায় বুঝতে পারছিস, একজন ক্যান্সার পেশেন্ট, তার মাথার চুল পড়ে গেছে, কেন, কারণ উনি কেমোথেরাপির মধ্যে রয়েছেন। তো ক্যান্সার কেন হলো, তার কারণ হচ্ছে, মেন কারণ কি, কারণ কোনো একটা কারণে কিছু একটা শরীরে ঢুকেছে, যার জন্য শরীরে অঙ্কোজিন তৈরি হয়েছে। অঙ্কোজিন কি করে, যে ক্যান্সার করায়। অঙ্কোজিন হচ্ছে যে ক্যান্সার করে, অর্থাৎ তোর শরীরে অঙ্কোজিন অ্যাক্টিভেট হয়ে গেছে এবং তোর শরীরে ক্যান্সার হচ্ছে। অঙ্কোজিন কেন অ্যাক্টিভেট হলো, কারণ নিশ্চয়ই কোনো একটা বাইরে থেকে কিছু একটা সমস্যা করেছে, সেটা আলট্রাভায়োলেট রে হতে পারে, কোনো পয়জন হতে পারে, কোনো কেমিক্যাল হতে পারে, অর্থাৎ যে এজেন্ট অঙ্কোজিনকে অ্যাক্টিভেট করে তাকে আমরা কার্সিনোজেন বলি। তাহলে কার্সিনোজেন তোর শরীরে ঢুকেছে এবং অঙ্কোজিনকে অ্যাক্টিভেট করেছে এবং ক্যান্সার হচ্ছে। ক্যান্সার মানে বেসিক্যালি কি, ক্যান্সার মানে বেসিক্যালি হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। প্রশ্ন হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কেন হলো, হওয়ার তো কথা নয়, আমাদের শরীরে তো নিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এই কারণেই হয়েছে, তার কারণ যে চেক পয়েন্ট গুলো ছিল কোষ চক্রে, সেই চেক পয়েন্ট গুলো ভোগে চলে গেছে। অর্থাৎ কোষ চক্রের যে চেক পয়েন্ট ছিল, সেই চেক পয়েন্ট ভোগে চলে গেছে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়েছে, যার জন্য ক্যান্সার হয়েছে। যদিও যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়েও সেটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা একটা নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ থাকে, বেশি ছড়ালো না, একটা নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ থাকলো, বেশি ছড়ানো না, একটা নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ থাকলো, সেটাকে আমরা বিনাইন টিউমার বলি। আর যদি এটা দূরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা ম্যালিগনেন্ট টিউমার বলি। মানে অ্যাজ ফর এক্সাম্পল ধর, কিডনির মধ্যে এরকম অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে, তো কিডনিতেই থেকে গেল জিনিসটা, কিডনি থেকে আর বাইরে বেরোলো না, তাহলে সেটা কিডনির একটা বিনাইন টিউমার। কিন্তু কিডনি থেকে ছড়িয়ে ফুসফুসে চলে এলো, তাহলে সেটা কিডনির ম্যালিগনেন্ট টিউমার। এবং এই যে ছড়িয়ে পড়া, এই যে দূরে ছড়িয়ে পড়া, যেটা কোথায় কোন টাইপের টিউমারে হয়, ম্যালিগনেন্ট টিউমারে হয়, এই দূরে ছড়িয়ে পড়াকে আমরা বলি মেটাস্ট্যাসিস। এই দূরে ছড়িয়ে পড়াকে আমরা বলি মেটাস্ট্যাসিস। তাহলে ক্যান্সার কেন হয়,
কার্সিনোজেনের জন্য অঙ্কোজিন অ্যাক্টিভেট হয় এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়, কারণ কোষ চক্র চেক পয়েন্ট আর কাজ করছে না। এবং এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি একটা জায়গাতে লিমিটেড থাকে তাহলে সেটা বিনাইন টিউমার, যদি সেটা দূরে ছড়িয়ে পড়ে, যে ছড়িয়ে পড়াকে আমরা মেটাস্ট্যাসিস বলি, তাহলে সেটা ম্যালিগন্যান্ট টিউমার। যতগুলো রোগ ছিল আমরা আশা করা যায় সেগুলোকে কভার করলাম। পরের ক্লাসে আমরা কি করব, আমরা পরের ক্লাসে জেনেটিক রোগগুলো এবং চেকার বোর্ডগুলো এবং অঙ্কগুলোকে কভার করব। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে থাকে, যারা জয়েন করিসনি তারা জয়েন করে যেতে পারিস। ম্যারাথন আমি রবিবার দিন দেবো, বলে দিলাম এখন থেকে দুপুরবেলা।